আসসালামু আলাইকুম। আমরা কবজের আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি সাদিক আনাম সাদ। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 16 অক্টোবর প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। বিগত 20 বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। ট্রাকের দখলে তেজগাঁও এলাকার রাস্তা, ভোগান্তি সহ নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা। 12 অক্টোবর থেকে সারা দেশে উদ্বোধন করা হলো টাইফয়েড টিকা ক্যাম্পেইন। নিবন্ধন ছাড়াও টিকা দিতে পারবে শিশু কিশোররা। এবারে বিস্তারিত। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। এই বছর দেশের 9টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন পরীক্ষার্থী। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, এবার এইচএসসি পরীক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়ন করা হয়েছে। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। ফল প্রকাশের পরপরই আনন্দে মেতে ওঠে এইচএসসি শিক্ষার্থীরা। সকাল থেকেই কলেজগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ঢাকঢোল পিটিয়ে বন্ধুবান্ধব অভিভাবকদের নিয়ে ফলাফল উদযাপন করে শিক্ষার্থীরা। তবে আনন্দের পাশাপাশি এবার ভিন্ন চিত্রও রয়েছে। ধস নেমেছে ফলাফলে। বিগত 10 বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। ফেল করেছেন 5 লাখেরও বেশি শিক্ষার্থী। জিপিএ 5-এর সংখ্যাও কমেছে 76,000। এবছর সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে 64.62%, বরিশালে 62.57, চট্টগ্রাম বোর্ডে 52.57%, দিনাজপুর বোর্ডে 57.49, সিলেট বোর্ডে 51.86%, ময়মনসিংহে 51.54, যশোর বোর্ডে 50.20%, রাজশাহী বোর্ডে 59.40 এবং কুমিল্লা বোর্ডে 48.86%। এছাড়াও মাদ্রাসায় 75.61 ও কারিগরি বোর্ডে 62.67% পরীক্ষার্থী পাশ করেছেন। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 12,51,111 জন শিক্ষার্থী। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এ ফলাফল প্রকাশ করেন। প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 69,097 জন। 69,097। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে 59,232 জন। পরে সচিবালয়ে ব্রিফ করেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের খাতা সঠিক মূল্যায়নের কারণেই ফল খারাপ হয়েছে। এদিকে এইচএসসির ফল প্রকাশের পর সারা দেশেই আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। যাদের ফল খারাপ হয়েছে তারা ভেঙে পড়েন কান্নায়। বরিশালে জিপিএ 5 পেয়েছেন 1,654 জন। অন্যদিকে এবারে বরিশাল বোর্ডে 12 কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেননি। ময়মনসিংহ বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 2,684 জন। জিপিএ 5 এবং পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে 43টি কলেজে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। কুমিল্লা শিক্ষা বোর্ডেও 9টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেননি। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর তেজগাঁও, 7 রাস্তা ও নাবিস্কো এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে ট্রাক পার্কিং। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে বিজি প্রেস স্কুলের শত শত শিক্ষার্থী। রাস্তায় ট্রাক রাখার কারণে যেমন তৈরি হয় যানজট, তেমনই বেড়ে উঠছে হয়রানি ও নিরাপত্তা ঝুঁকিও। এসবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত আফরিন আক্তারের রিপোর্টে। সকালে ক্লাস শুরু হওয়ার আগেই বিজি প্রেস স্কুলের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। হাতে প্লেকার্ড আর স্লোগানে তারা দাবি তোলে রাস্তায় রাখা সব অবৈধ ট্রাক সরিয়ে নেওয়ার। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন স্কুলে যাওয়া আসার সময় ট্রাকের ভিড়ে হাঁটার জায়গা থাকে না। অনেক সময় ড্রাইভারদের খারাপ আচরণে পড়তে হয় বিব্রতকর অবস্থায়।
শিক্ষার্থীরা বলছে, রাস্তায় নামলেই ট্রাকের সারি, ড্রাইভাররা হাসাহাসি করে, খারাপ কথা বলে, স্কুলে আসতেও ভয় লাগে। পুরোটা রাস্তা ট্রাক দিয়ে ব্লক করা থাকে, ট্রাকের যে ড্রাইভাররা থাকে তারা প্রচুর পরিমাণে আমাদেরকে টিজ করে, আর এই জিনিসটা হচ্ছে খুবই বিরক্তিকর। একজন স্কুলে স্টুডেন্ট আসার জন্য তার সর্বোচ্চ একটা নিরাপত্তা দরকার, আর এই নিরাপত্তার জন্য আমাদের এই আন্দোলন। তো আমরা প্রথমে বলছিলাম কালকে সকালে যে আপনারা গাড়ি সরায় ফেলেন, তো ওনারা কি করছে মনে করেন আমাদের একটা জুনিয়র ভাইয়া ওনার গলা টেপে ধরছে। তো হ্যাঁ আমরা বলছি যে আপনি গলা টিপে ধরলেন কেন, তো উনি আমাদেরকে আর মানে ভয় দেখায় যে আমরা যেরকম করি আমাদেরকে মনে করেন রাস্তায় বেলে এগুলো করবে, আমাদের মারবে। এখানে এত পরিমাণ ট্রাক থাকে যেটা একটা ট্রাক স্টেশনে পরিণত হয়েছে। ওনারা আমরা যখন স্কুল আসি তখন অনেক বাজে কথা বলে, অনেক কিছু বলে আমাদের ডিস্টার্ব করে। আমরা যখন গাড়িগুলো সরাতে যাই গাড়ি ড্রাইভার আমাদেরকে মারতে আসে, তারপরে আমাদের স্যারকে আমরা ডাকি, স্যারদের সাথে ওরা ঝগড়া করে। শিক্ষার্থীদের এই ভোগান্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। তারা বলছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দেখা যায় আমরা অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসি, রাস্তা খুঁজে পাই না। স্কুলের গেটটা কোনটা, এমনভাবে ট্র্যাক রাখে যে আমরা স্কুলের গেট খুঁজে পাই না, ওভারে চলে যাই। এমনভাবে ট্র্যাক রাখে, আমরা চাই যে এখানে স্কুলের আশেপাশে যাতে কোনো ট্র্যাক না রাখে। আর এই জন্য আমাদের স্কুল পক্ষ তো অবশ্যই এটা দায়ী, আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন যাকে বলে, ওরাদেরই হয় না, ওরাই এগুলোর পিছনে সব মূল্যে 1 নম্বর হাত। যে রাস্তাটা আছে স্কুলের পাশে, এখানে দুইটা ইউনিটার্ন আছে। এই দুইটা ইউনিটার্নের মধ্যে দিয়ে পুরাটা A to Z পর্যন্ত আপনার ট্রাককে পুরা লক করে রেখেছে। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, ট্রাক সরানোর দাবি জানিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। 5 আগস্টের পরে এটা 3 মাস এখানে একেবারে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আর কি। আমরাও ভীষণ খুশি, আমাদের স্টুডেন্টও বেড়ে গেল, প্রায় 300 স্টুডেন্টের মতো বেড়ে গেছিলো আর কি, এই শুধু পরিষ্কার রাস্তার কারণে। তারপর এটা এখন দুই দিকেই ট্রাক, রীতিমতো ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়ে গেছে। তারপর নতুনভাবে এখানে যোগ করা হয়েছে, এখানে সিটি কর্পোরেশন ময়লার ভাগাড় করে ফেলছে। আর ট্রাক শ্রমিকদের দ্বারা আমাদের মেয়ে বাচ্চারা বেশিরভাগই কিন্তু ইপটিজিংয়ের শিকার হয়। এমনও হয় যে কোনো মেয়েদের হাত ধরে টানতেছে, এরকম এমন হচ্ছে যে 3 জন মেয়ে একসঙ্গে যাচ্ছে, একটা ছেলে সামনে এসে দাঁড়ালো, মেয়েরা ভয় পেয়ে আমাদের কাছে আসলো, আমার টিচার আবার তাদেরকে পরবর্তীতে তাদের সঙ্গে করে নিয়ে রাস্তা পার করিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে। তারপর আমরা কর্তৃপক্ষকে মিটিংয়ে আমরা জানিয়েছি এরকম হচ্ছে, তা বলছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, এ করছি সে করছি, কিন্তু আসলে বাস্তবায়ন কিছুই হচ্ছে না। যখন কেউ কথা শোনে না তখন দায়িত্ব তো অনেক সময় নিজেই নিতে হয়। আমাদের কয়েকজন ছেলে বাচ্চা যারা আগে আসে তারা নিজেরাই দেখে যে এখানে হাঁটা যাচ্ছে না বা আমরা ঢুকতে পারছি না, এরকম অবস্থা, তখন ওরাই আবার ওই ট্রাকের যে ড্রাইভারদের ডেকে গাড়ি সরাতে বলে। কিন্তু কিছু আছে ড্রাইভার এত গোয়ার্তুমি করে, তারা কোনোভাবেই সরাবে না আর কি। তখন হয়তো তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ওই ট্রাক ড্রাইভার কী করেছে, আমার এক ছাত্রের গলা টিপে ধরেছে। ও তো ছেলেরা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলতেছে। তখন আমি বললাম যে আসলে এখন আমাদের আসলে আর কোনো পথ নাই আর কি। তখন বাচ্চারা বলছে না, আমরা তাহলে এটা প্রতিবাদ করব। শুধু শিক্ষার্থী নয়, বরং শিক্ষকরাও শিকার এই হয়রানির। তাই দ্রুততম সময়ে এই সমস্যার নিরসন এখন সময়ের দাবি। বিজিপ্রেস স্কুলের শিক্ষার্থীরা বলছেন, এই ট্রাক পার্কিং বন্ধ না হলে তাদের আন্দোলন আরও জোরালো হবে। তাদের একটাই দাবি, রাস্তাগুলো হোক শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেশে প্রথমবারের মতো উদ্বোধন করা হলো টাইফয়েড টিকা ক্যাম্পেইন। টিকা দেওয়া হচ্ছে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের। 12 অক্টোবর সকালে রাজধানীর আজিমপুরে সলিমুল্লাহ এতিমখানা থেকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিস্তারিত জানাচ্ছে সৈয়দ আশিকুর রহমান আনমোল। 9 মাস থেকে 15 বছর তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। স্বাস্থ্য উপদেষ্টার উদ্বোধনের মধ্যে দিয়ে দেশে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকা পাচ্ছে 5 কোটি শিশু। 12 অক্টোবর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি এবং চলবে 13 নভেম্বর পর্যন্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এই টিকা 100% নিরাপদ।
এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন ঘোষণা করছি। আজকের এই সুযোগটা শুধুমাত্র টিকাদান ক্যাম্পেইনের একটা উদ্বোধন না হয়ে এটা আসলে আপনাদের মগজে একটা নতুন জগতের উন্মোচন হোক। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুদের দেওয়া হবে এই টিকা। টাইফয়েড একটি মারাত্মক রোগ, তাই আমরা এই সুযোগ মিস করতে চাইনি, সেই জন্য আমরা টিকা নিয়েছি। টিকা দেওয়ার সময় অনেকটা ব্যথা লাগছিল, তবে কিছুক্ষণ পরে ব্যথা চলে গিয়েছে। টিকাটা আমার হাতের মধ্যে পুশ করলো, তখন আমার ভয়টা কেটে গেছে, আর একটু পিঁপড়ার কামড়ের মতো লাগছে। টাইফয়েড সব জায়গায় পুরো দেশে বাড়ছে এবং যদি প্রিকশনস না নেওয়া হয় তাহলে আরও ঝামেলা হতে পারে ভবিষ্যতে, তাই এখন নিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। এই ক্যাম্পেইনের প্রথম 10 কর্মদিবসে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, পরবর্তীতে দেওয়া হবে ইপিআই এর স্থায়ী এবং অস্থায়ী বুথে। যাদের জন্ম নিবন্ধন নেই কিন্তু বয়স 9 মাস থেকে 15 বছরের মধ্যে, তারা সবাই নিকটস্থ কেন্দ্রে গিয়ে নিবন্ধন ছাড়া সাথে সাথে টিকা দিতে পারবেন এবং পথশিশুদের টিকা দিবেন এনজিও কর্মীরা। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে দেশে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও এই রোগে আক্রান্ত হলে ভীত না হয়ে নিয়ম মাফিক চলার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছে মারিয়া আফরিন মাহি। টাইপ 1 ডায়াবেটিস একটি অটো ইমিউন রোগ, যার ফলে শরীরে খুব অল্প পরিমাণ বা কোনো ইনসুলিন উৎপন্ন হয় না। এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। মূলত জিনগত কারণ এবং পরিবেশগত বিভিন্ন প্রভাবে এটি হতে পারে। ওর ডায়াবেটিস হয়েছে, ওর 1 বছর ধরে, এই আজকে 12 দিন ধরে ধরা পড়ছে। আপনি কি কি লক্ষণ দেখতে পেয়েছেন? বারবার পানির পিপাসা লাগে, ঘন ঘন প্রস্রাব করে, এই কারণে ওজন কমে যাওয়া। ডায়াবেটিস 1 বছর হচ্ছে। ওর ওই যে একগুলো রোগ বেড়েছে না, স্কাবিস না কি বলে, ওগুলা রোগ থেকে রক্ত টেস্ট করছিলাম, তখন ওখানে বলছিল যে ওর ডায়াবেটিস। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। নিয়মিত চেকআপ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করলে শিশুদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। টাইপ 1 ডায়াবেটিস যেটা বেশিরভাগ বাচ্চাদের হয়, সেখানে দেখা যায় এটা বড়দেরও একই লক্ষণ, যে ঘন ঘন বেশি বেশি পিপাসা পাওয়া, তারপর ঘন ঘন যে বেশি বেশি পেশাবের পরিমাণটা বেড়ে যাওয়া, বেশি বেশি খিদা লাগা, তা এগুলো সত্ত্বেও দেখা যায় যে বাচ্চা খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে। এটা হচ্ছে সাধারণত মেইন লক্ষণ দেখা যায়। এছাড়া যদি আমরা সময় মতো ডায়াবেটিসটা ডায়াগনোসিস না করে চিকিৎসা না দিতে পারি, তাহলে আরও অনেক ধরনের জটিল অবস্থা হতে পারে। এটা হচ্ছে মেইনলি টাইপ 1 ডায়াবেটিসে হয়। কিন্তু বাচ্চাদের হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস ছাড়া আরও ডায়াবেটিস হতে পারে। তার মধ্যে টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা সাধারণত বড়দের যেটা দেখি, টাইপ 2 ডায়াবেটিস, সেখানে হচ্ছে তার শরীরে ইনসুলিনটা আছে কিন্তু বিভিন্ন কারণে কাজ করছে না। বিশেষ করে এটা দেখা যায় যে বড়দের তো হয়, তাছাড়া যেসব বাচ্চারা একটু অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমরা যেটা বলি, যে 10, 11, 12 বছর, ওই সময়ে যারা ওজন বেশি বাচ্চাদের, ওবেস যেটা আমরা বলি, যারা এক্সারসাইজ করে না, খেলাধুলা করে না, হ্যাঁ, তাদের দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেখানে হচ্ছে বাচ্চাটার শরীরে ইনসুলিনটা আছে কিন্তু ঠিকমতো কাজ করছে না। সেক্ষেত্রে আমরা যদি ডায়াগনোসিস করে আমরা প্রপার লাইফস্টাইল মডিফিকেশন করি, যে খাওয়া দাওয়াটা কন্ট্রোল, খেলাধুলা, এগুলার এক্সারসাইজ, এগুলার মাধ্যমেও অনেক সময় টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ লাগতে পারে বা ইনসুলিন লাগতেও পারে। কিন্তু যেটা মেইন পার্থক্য, যে টাইপ 1 ডায়াবেটিস যেহেতু ওদের শরীরে ইনসুলিনটা একেবারেই নাই, কাজে ইনসুলিনটা ওকে নিতেই হবে সারা জীবন। তার সাথে অন্যান্য নিয়মকানুন মেনে চলতে হবে, তাহলে বাচ্চা সুস্থ থাকবে। তবে শুধু চিকিৎসক নয়, দরকার অভিভাবকদেরও বাড়তি সচেতনতা। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত শিশুরাও অন্য সবার মতো স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। খুলনায় ডেপুটি কমিশনের নির্দেশনা আসে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোনো প্রকার ব্যাচ কোচিং করানো যাবে না।
এর প্রতিবাদে গত 12ই অক্টোবর খুলনার শিববাড়ি মোড় প্রাঙ্গণে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খুলনা কর্তৃক আয়োজিত হয় একটি শান্তিপূর্ণ মানববন্ধন, যেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা, অভিভাবক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তাদের দাবি তাদের কেন্দ্রগুলো আবার আগের নিয়মে যেন পরিচালিত করতে পারে। বাংলাদেশে শিশুদের পুষ্টি সমস্যা একটি বড় উদ্বেগের কারণ। শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া জরুরি হলেও দেশের প্রায় 38% শিশু ডিম ও মাংস খায় না, আর 46% শিশু শাকসবজি খাওয়ার প্রতি অনাগ্রহী, যার ফলে শিশুদের পুষ্টিহীনতা ও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে অভিভাবকদের শিশুকে ছোট থেকেই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে আগ্রহী করে তুলতে হবে। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। মাছ, মাংস ও সবজি শিশুর সুস্থতা, মেধা ও বৃদ্ধি শিশুদের জন্য প্রয়োজনীয়। তবে বর্তমানে শিশু কিশোররা ডিম, মাছ, সবজির মতো প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান খেতে চায় না। সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে দেশের 38% শিশু ডিম ও মাংস খায় না এবং 46% শিশু নিয়মিতভাবে শাকসবজি খেতে চায় না। এর ফলে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সবসময় শাকসবজি, পুষ্টিকর খাবার, মাছ, মাংস, ফলমূল খাওয়া উচিত, কিন্তু বাচ্চারা তো আসলে এগুলার থেকে ফাস্টফুড খাবারই বেশি পছন্দ করে, তাই মানে এগুলাই বেশি খাওয়ানো হয়, যেহেতু খেতে চায় না। শাকসবজি রান্না করলে মাংসটা যাই খায়, মাছ তো খেতেই চায় না। শাকসবজিতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু শিশুরা এসব খাবারের প্রতি আগ্রহ হারাচ্ছে। প্রোটিনের ডেফিসিয়েন্সি যদি হয়ে যায় তখন দেখা যায় যে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা তো কমবেই, গ্রোথটাই, ডেভেলপমেন্টটা যে দরকার ছিল, যে স্ট্রাকচারাল তো পরিবর্তনটা আমাদের ভালোভাবে হবেই না, লম্বা হবে না। তারপরে হলো ব্রেন ডেভেলপমেন্টটা খুব জরুরি। যেই ব্রেন ডেভেলপমেন্টটা, প্রোটিনের আইটেমটা যদি আমাদের খাদ্য তালিকায় প্রপার না থাকে তাহলে সেটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে জাঙ্ক ফুডের প্রতি আকর্ষণের ফলে ডিম, মাছ, সবজির মতো পুষ্টিকর খাবার খেতে যায় না। আমাদের অভিভাবকদের আসলে উচিত যে আমার বাচ্চা কি পছন্দ করে সেই পছন্দনীয় খাবারটা খুঁজে বের করা। যে সবারই কিন্তু একই রকম খাবার পছন্দ না, কেউ ফ্রাইড পছন্দ করতে পারে, কেউ কারি পছন্দ করে। আমার বাচ্চা কি পছন্দ করে, কিভাবে পছন্দ করে, এটা একটু ফাইন্ডিংস করতে হবে। সো আমার বাচ্চা যদি প্রোটিন পছন্দ করে, যে চিকেনটা বেশি পছন্দ করে, সো বাইরের থেকে না কিনে আমি সেই মেনুটাই কিন্তু বাসায় তৈরি করতে পারি। ফিশের কোনো আইটেম কিন্তু আমি বাসায়ও তৈরি করতে পারি। বাট আমি যে সবসময় যে ঝোল করে খাওয়াবো, ওই রকমভাবে বড়দের মতো করে খাচ্ছে না বলে যে আমরা একটা প্রবলেম তৈরি করবো, ব্যাপারটা এরকমটা না। আমরা কুকিং রেসিপিটা পরিবর্তন করে ওর পছন্দনীয় কোনো একটা বিষয় চিন্তা করে কিন্তু আমরা বাসায় দিতে পারি। শিশুদের ছোটবেলা থেকেই পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ করে তুলতে হবে। অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিম, মাছ, মাংস, সবজির মতো পুষ্টিকর খাদ্য খেতে অনীহা শিশু কিশোরদের। পুষ্টিবিদদের মতে ছোটবেলা থেকেই পুষ্টিকর খাদ্যের প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে ফোন করতে পারো 0131770882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।